where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তোমাদের সাথে আজ আমি অনির্বাণ চ্যাটার্জি বুদিয়া হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক ক্লাস 9-এর রাশিবিজ্ঞানের বিষয়ের ক্লাস নেব। রাশিবিজ্ঞান নেওয়ার আগে তোমাদের গত দিনে গ্রাফের ক্লাস আমি নিয়েছিলাম। তোমরা নিশ্চয় গ্রাফের অঙ্কগুলো বাড়িতে পেরেছিলা তো? আচ্ছা, আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি গত দিনের যে শেষ যে অঙ্কটা আমি করিয়েছিলাম তা আমি তোমাদেরকে গ্রাফ পেপারে এঁকে দেখাচ্ছি যে কীরকম ছবিটা দেখতে হবে। একটু প্রত্যেকে দেখে নেবে মন দিয়ে। 10 নম্বর অঙ্কটা ছিল এই সমীকরণটার লেখচিত্র আঁকতে বলেছিল এবং লেখচিত্রটা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার অঙ্কটা ছিল। তো আমরা এটা গতদিন করে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে গ্রাফ পেপারটা তোমাদের দেখালাম। এরকমভাবে গ্রাফ পেপারের মধ্যে কিন্তু সুন্দর করে আঁকতে হবে, রুল দিয়ে আঁকবে। আমি এখানে স্কেচ পেন ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এইবার এটা আঁকার পরে তোমাদের দুটো লাইন লিখতে হবে। একটু দেখে নাও লেখাটা, আমি লিখে দিচ্ছি। লেখো কাগজে এটাকে বলছে গ্রাফ পেপারটাকে, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব সরলরেখা দুটি যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ও মূলবিন্দু ব্র্যাকেটে 0,0, অর্থাৎ ও বিন্দুটার ভুজ এবং কোটি দুটোই 0। লেখ কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 1 একক ধরে এই সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি বসিয়ে এ বি সরলরেখা অঙ্কন করি। এই লাইনটা লিখে নিতে হবে গ্রাফে। প্রত্যেকটা যখন গ্রাফ আঁকবে, আঁকার পরে কিন্তু এই দুটো লাইন তোমাদের লিখে নিতে হবে। একটু বলে দিচ্ছি আমি। লেখ কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব সরলরেখা দুটি যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ও মূলবিন্দু, ও বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,0। লেখ কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 1 একক ধরে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রতিটা দাগকে 1 একক ধরেছি, ওয়াই অক্ষ বরাবর প্রতিটা দাগকে কিন্তু 1 একক ধরা হয়েছে।
এই সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি বসিয়ে আমরা এ বি সরলরেখাটা অঙ্কন করছি। ব্যাস এইটুকুটা আগের দিনের ক্লাস ছিল। আজকের যে বিষয় অর্থাৎ রাশিবিজ্ঞান সেখানে ঢুকে যাচ্ছি। তোমরা গ্রাফের অঙ্কগুলো আশা করি নিজেরা বাড়িতে করে ফেলেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয় রাশিবিজ্ঞান। তোমাদের ক্লাসের ধরো 9-এ 40 জন ছাত্র আছে তোমাদের ক্লাসে। আমি যদি বললাম যে 40 জন ছাত্রের অঙ্কতে কত পেয়েছে সেটা পরপর করে তোমাদেরকে লিখতে বললাম, তাহলে তোমরা কি পরপর করে লিখবে তো? যে 1 2 3 4 5 6 এরকমভাবে এইভাবে 40 জন ছাত্রের নম্বরটা আমরা যদি এরকম তোমরা যদি এভাবে লেখো, তাহলে এই যে যেটা লিখলে এটাকে বলা হয় কি কাঁচা তত্ত্ব। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা ছেলের আমরা আলাদা আলাদা করে নম্বরগুলোকে লিখেছি। এই যে কাঁচা তত্ত্ব এটাকে যদি আমি ছকের মাধ্যমে সাজাই, এটাকে বলছি কি আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা। পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা তৈরি করতে শিখবো এই অধ্যায়। প্রথম যে রাশিবিজ্ঞানের প্রথম যে বিষয় আছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা, সেই পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা তৈরি করতে এখানে শিখব। তো পরিসংখ্যা বিভাজন তালিকা আমি একটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কীভাবে করব। তোমাদের বইয়ের 161 পাতার 3 নম্বর অঙ্কটা প্রত্যেকে দেখবে যে কিভাবে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব সেটা বুঝতে পারবে। এখানে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। অর্থাৎ 40টা কমলালেবুর ওজন পরপর করে লেখা আছে। তো এটাকে আমরা কাঁচা তত্ত্ব বলছি। এবার আমি ওপরের তত্ত্বের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তাহলে পরিসংখ্যা বিভাজন ছকটা আমি কিভাবে তৈরি করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা অঙ্কের সাহায্যে। এখানে 40টা কমলালেবুর ওজন পরপর লেখা আছে। এক 2 3 4 5 6 7 8 9 10 আমি 10টা করে লিখছি।
40টা কমলালেবুর ওজন পরপর করে আমি এখানে লিখলাম। এটাকে কাঁচা তত্ত্ব বলছি। তো এটাকে এখান থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো আমি কি করব পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার জন্য? আমি প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা লিখে কতবার আছে সেটা আমি করতে পারি। তো এইভাবে যদি করি তাহলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে এবং করতেও কিন্তু একটু অসুবিধা হবে। তো এটাকে আমি করব কি, আমি এটাকে শ্রেণীতে বিভক্ত করে নেব। শ্রেণী করলে আমাদের অঙ্কটা দৈর্ঘ্যটা ছোট হবে। তো শ্রেণীতে যদি বিভক্ত করি তাহলে আমাকে দেখতে হবে যে এই যে কাঁচা যে তত্ত্ব যেটা দিয়েছে এটার মধ্যে সবচেয়ে কম কত আছে এবং সবচেয়ে বেশি কত আছে। এখানে আমাকে দেখতে হবে সবচেয়ে কম কত আছে এবং সবচেয়ে বেশি কত আছে। তো সবচেয়ে কম ওজন এখানে দেখো তোমরা কত আছে, সর্বনিম্ন ওজন কত আছে এখানে? সর্বনিম্ন ওজন কিন্তু এখানে দেখতে পাচ্ছি 30 কিন্তু সর্বনিম্ন ওজন এখানে আছে 30। এবং সর্বোচ্চ ওজন সব থেকে বেশি ওজন কত আছে? 110। সব থেকে বেশি ওজন আছে 110। তাহলে সর্বনিম্ন ওজন হচ্ছে 30 এবং সর্বোচ্চ ওজন আছে 110। তাহলে আমাকে এবার শ্রেণীটা যে তৈরি করব, আমি শ্রেণীটা কোথা থেকে শুরু করব? শ্রেণীটা আমি 30 থেকে শুরু করতে পারি এবং 110-এর পরে গিয়ে আমি শেষ করতে পারি। 110টা যেহেতু আছে তাহলে 110-এর পরে আমি শুরু করতে পারি, শেষ করতে পারি। তাহলে কিভাবে আমি শ্রেণীটা করব? এখানে মনে রাখতে হবে শ্রেণী যখন আমি তৈরি করব শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হবে 5-এর কম যেন না হয় এবং 30-এর বেশি যেন না হয়। আমি অঙ্কটা করে তোমাদেরকে বোঝাচ্ছি যে শ্রেণী দৈর্ঘ্য সেটা কিন্তু কখনো যেন 5-এর কম না হয়ে যায় এবং 30-এর বেশি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে। তো এবারে আমি পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করি। তাহলে প্রথম শ্রেণী, তারপরে হচ্ছে ট্যালি মার্ক, তারপরে হচ্ছে পরিসংখ্যা, শ্রেণী, ট্যালিমার্ক, পরিসংখ্যা। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে আমাদের এই 3টে ঘর এখানে করলাম। তো এবার শ্রেণীটা আমি শুরু করলাম 30 থেকে 40, প্রথম শ্রেণী নিলাম 30 থেকে 40। 40 থেকে 50, 10-10 করে নিচ্ছি। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। আমি এরকমভাবে শ্রেণীগুলো তৈরি করে নিলাম। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ এই যে শ্রেণীটা আমি যে প্রথম যে শ্রেণীটা করেছি 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। লাস্ট আরেকটা করতে হবে 110 থেকে 120, আরেকটা করতে হবে 110 থেকে 120। আচ্ছা, এটা ছোটো করে দিই তাহলে আঁটবে।
এখানে শ্রেণী দৈর্ঘ্য, এই যে শ্রেণীটা আমি যে লিখেছি, প্রথম শ্রেণীটার ক্ষেত্রে আমি বলি, প্রথম শ্রেণীটা আমি লিখেছি যে 30 থেকে 40, এই যে শ্রেণীটা আমি লিখেছি, এই শ্রেণীটার প্রথম যে 30, এই শ্রেণীটার 30টাকে আমরা বলবো কি নিম্ন সীমা, শ্রেণী সীমা যেটাকে বলি, শ্রেণী বা শ্রেণী সীমা, শ্রেণী সীমাও লিখতে পারি। এই 30টাকে বলছি নিম্ন সীমা এবং 40টাকে বলছি আমরা ঊর্ধ্ব সীমা। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী সীমার আমরা দেখছি যে প্রথমটাকে যেটা বলছি সেটাকে বলছি নিম্ন সীমা এবং শেষেরটাকে বলছি কি আমরা ঊর্ধ্ব সীমা। এই যে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমার মাঝখানের যে অন্তর 40 বিয়োগ 30, এই যে অন্তরটা, এটাকে বলছি কি শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর। 30 থেকে 40, 40 থেকে 30 বিয়োগ করলে এই যে 10 পেলাম, তাহলে এই 10টাই কি বলবো শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর বলতে পারি এখানে কিন্তু এক্ষেত্রে। তো এইবার আমাদের লক্ষ্য এবার করতে হবে যেটা, যে ওই যে কাঁচা তত্ত্বটা যেখানে ছিল সেটা দেখে আমাকে ভালো করে দেখতে হবে, দেখার পরে এই 30 থেকে 40-এর মধ্যে কতগুলো কমলালেবুর ওজন আছে সেটা আমাকে পরিসংখ্যার ঘরে হিসাব করে লিখতে হবে। তাহলে আমি প্রত্যেকে তোমরা বই দেখো যে 30 থেকে 40-এর মধ্যে এই যে 40টা কমলালেবুর ওজন পরপর পরপর লেখা ছিল, এখান থেকে 30 থেকে 40-এর মধ্যে কতগুলো কমলালেবুর ওজন আছে সেটা আমাকে এই যে যে দিয়েছে মানগুলো এখান থেকে আমাকে দেখে দেখে বসাতে হবে। তো দেখো প্রথমে 30 থেকে 40-এর মধ্যে গুনে নিই আমরা কতগুলো আছে। 30 থেকে 40-এর মধ্যে 1 2 3 4, তাহলে 30 থেকে 40-এর মধ্যে আছে কতগুলো 4টে কমলালেবুর ওজন। তাহলে আমরা পরিসংখ্যার ঘরে লিখব কত 4 লিখব। 30 থেকে 40-এর মধ্যে তাহলে 4টে কমলালেবুর ওজন এখানে আছে, সেজন্য পরিসংখ্যার ঘরে 4 লিখলাম। এবার 40 থেকে 50, তোমরা প্রত্যেকে দেখবে বইয়ে যে 40 থেকে 50-এর মধ্যে কতগুলো কমলালেবুর ওজন আছে। তো আবার আমরা দেখে নিই এখান থেকে যে 40 থেকে 50-এর মধ্যে কতগুলো পড়ছে। 1 2 3 4 5 6টা, তাহলে 40 থেকে 50-এর মধ্যে পড়ছে কত 6টা কমলালেবুর ওজন। এরপরে আসছি 50 থেকে 60, তাহলে 50 থেকে 60-এর মধ্যে কতগুলো কমলালেবুর ওজন আছে আবার আমাদের দেখে নিতে হবে যে 50 থেকে 60-এর মধ্যে কতগুলো আসছে। 3টে, 50 থেকে 60-এর মধ্যে 3টে কমলালেবুর ওজন আছে। একই রকমভাবে প্রত্যেকটা আমি তোমরা নিজেরা হিসাব করতে পারবে যে এরপরে যে 60 থেকে 70-এর মধ্যে কতগুলো আছে সেটা আমরা দেখে নিই। 60 থেকে 70-এর মধ্যে 4, 60 থেকে 70, 70 থেকে 80-এর মধ্যে 8, 80 থেকে 90-এর মধ্যে 7, 90 থেকে 100-এর মধ্যে 3, 100 থেকে 110-এর মধ্যে 100 থেকে 110-এর মধ্যে 3, আর 110 থেকে 120-এর মধ্যে হচ্ছে 2। এইটা এইবার পরিসংখ্যাটা আমি যোগ করে দেখি যে কত হচ্ছে। 4 আর 6 কত 10, 10 3 13, 13 4 17, 17 8 25, 25 আর 7 32, 32 আর 3 হচ্ছে 35, 35 আর 3 হচ্ছে 38, 38 আর 2 হচ্ছে 40। অর্থাৎ মোট পরিসংখ্যা সবগুলো যোগ করে আমি পেলাম কত 40। আমাকে প্রশ্নে বলাই ছিল যে 40টা কমলালেবু, যদি আমাদের কোথাও ভুল হতো তাহলে কিন্তু এইখানে যোগটা আমার 40 হতো না। অর্থাৎ আমি যদি হিসাবে ভুল করতাম যে 30 থেকে 40-এর মধ্যে কতগুলো কমলালেবু আছে, আমি এখানে 4-এর জায়গাতে 3 লিখে দিলাম, তাহলে আমার যোগটা নিশ্চয়ই 40 হতো না, কমে যেত।
বা যদি আমি দেখা গেল যে আমি 5 করে দিলাম, তাহলে আমার ওখানে 41 হয়ে যেত। তখন কিন্তু বুঝতে হতো যে আমি যে হিসাব করেছি সেটা ভুল হয়েছে। তাহলে এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে যে কাঁচা তত্ত্বগুলো যে দেওয়া থাকবে সেখান থেকে এই যে আমরা শ্রেণী সীমা যেটা ভাগ করলাম, অর্থাৎ 10 10 10 10 করে ভাগ করে নিলাম, শ্রেণী দৈর্ঘ্যটা 10 10 করে যে ভাগ করলাম। এইবার প্রথম শ্রেণীটার মধ্যে যেটা আছে 30 থেকে 40, এর মধ্যে কতগুলো কমলালেবু আছে এটা কিন্তু আমাকে ভালো করে গুনে গুনে দেখে নিতে হবে। দরকার পড়লে সার্কেল করে 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 নিতে হবে যাতে ভুল না হয়। তাহলে এই যে পরিসংখ্যাটা 40 হয়ে গেছে, তার মানে আমার হিসাবটা ঠিক আছে। এইবার ট্যালি মার্কটা কীভাবে করব? ট্যালি মার্ক তোমরা আগেও করেছো। ট্যালি মার্ক 4টাকে আমরা দেখাবো কিভাবে? 4টে দাগ দিয়ে আমরা 4 বোঝাই। 6 1 2 3 4, এটাকে যদি এভাবে কেটে দেওয়া যায় তাহলে 5 আর 1 6 হয়ে গেল। 3 1 2 3, 3টে দাগ। 4 আছে একই রকম, 1 2 3 4। 8 1 2 3 4, কেটে দিলে 5 6 7 8। 7 1 2 3 4 5 6 7। 3 1 2 3 1 2 3, এখানে 2। এই হচ্ছে ট্যালি মার্ক। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক যে তৈরি করতে বলেছিল, এই ক্ষেত্রে আমি পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করে ফেলেছি কিন্তু পরিসংখ্যা বিভাজন ছকটা। তাহলে শ্রেণীসীমা, ট্যালি মার্ক, পরিসংখ্যা, যে কাঁচা তত্ত্বগুলো দেওয়া আছে সেখান থেকে খুঁজে নিয়ে আমরা এরকমভাবে ছকটা যে তৈরি করলাম এটাকে পরিসংখ্যা বিভাজন ছক বলছি, পরিসংখ্যা বিভাজন ছক। বুঝতে পেরেছো সবাই? এইবারে পরিসংখ্যা বিভাজন ছক তোমাদের তৈরি করতে দিয়ে প্রশ্নে বলতে পারে দু ধরনের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে দিতে পারে। একটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, আর একটা হচ্ছে বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে আমি এই অঙ্কটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা কিভাবে করব। এই 3টে থাকলোই, তারপরে আমি আরেকটা ঘর এক্সট্রা করে দিচ্ছি। এটা হচ্ছে আমি নাম দিয়ে দিলাম যে ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতম সূচক। ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতম সূচক। দু ধরনের বলতে পারে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তম সূচক। তো আমি এখান দিয়ে এই ছকটা থেকেই আমি দেখিয়ে দিচ্ছি একটার মধ্যেই তোমাদের বোঝার সুবিধার জন্য, যে এখান থেকেই আমি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা কেমন করে তৈরি করব। এখানে প্রথম যেটা আমাদের দেখতে হবে, ঊর্ধ্বসীমাটা। তাহলে প্রথম আমাকে হিসাব করতে হবে 40-এর কম কতগুলো পরিসংখ্যা আছে, কতগুলো কমলালেবু। তাহলে 40-এর কম পরিসংখ্যা এখানে কতগুলো আছে, কতগুলো ক্ষেত্রে 4টে। তাহলে এখানে প্রথমটা আমি 4 লিখে দিলাম। এইবার আমাকে দেখতে হবে 50-এর কম, 50-এর কম কতগুলো আছে কমলালেবু, 50-এর কম। তাহলে 50-এর কম যখন করব তাহলে তো আমার এটাও 4ও আছে আবার 6ও আছে, দুটোই আছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, 4 যোগ 6 মানে কত হলো, 10 হলো। 4 যোগ 6 10 হলো। এইবার 60-এর কম, 60-এর কম কতগুলো আছে, 60-এর কমের মধ্যে কি হবে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে, মানে এই 3টে তখন যোগ হয়ে যাচ্ছে। তাহলে 60-এর কম যদি হয় তখন কি হবে, 4 যোগ 6 যোগ 3 13। একই রকম পরেরটাতে 70-এর কম, 70-এর কম কতগুলো আছে, 70-এর কমের মধ্যে
তাহলে এইটাও যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এই চারটে যোগ করতে হবে। 70-এর কম তখন তখন কী করতে হবে? 4 যোগ 6 যোগ 3 যোগ 4, তাহলে কত হবে? তখন হয়ে যাচ্ছে 17। 80-র কম, 80-র কম কতগুলো আছে? তখন একই রকমভাবে প্রথম থেকে সবগুলো যোগ করে এই অবধি যোগ করব। তাহলে যোগ করি, কত হয়? 4 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 8, 25। তারপরে হচ্ছে 90-এর কম, আবার সবগুলো যোগ করতে হবে এই পর্যন্ত। তাহলে 4 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 8 যোগ 7, 32। 100-র কম, ওর সঙ্গে এইটা যোগ হয়ে যাবে। তাহলে আবার একই রকমভাবে সবগুলোই আমি যোগ করে আনতে পারি, বা আমি এই আগেরটা যেটা ছিল তার সঙ্গে শুধু এটাকে যোগ করে দিলেও হয়ে যাবে। কিন্তু তাহলে কিন্তু আমাকে এবার যোগ করে করে দেখানোর দরকার নেই। এটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, যখন তোমরা পরীক্ষার সময় করবা তখন কিন্তু এটা না দেখালেও হবে, শুধু লিখে দিলেই হবে। আমরা কিভাবে পাচ্ছি? আগেরটার সঙ্গে জাস্ট পরেরটা যোগ করে দিচ্ছি, তাহলেই পেয়ে যাচ্ছি। এটা কিভাবে আসছে সেটাই দেখানোর জন্য আমি কিন্তু এইভাবে তোমাদেরকে দেখালাম প্রথমটা। তাহলে একই রকম আমি 32-এর সঙ্গে এটা যোগ করতে পারি, বা সবগুলোই আবার লিখতে পারি এরকমভাবে। তাহলে 4 যোগ 6 যোগ 3 যোগ 4, এর সঙ্গে 3 যোগ, তাহলে 35। এবার একই রকম 110-এর কম, 110-এর কম এই 35-এর সঙ্গে আমি আগেরটার সঙ্গে এটাকে যোগ করে দিলে তাহলেও পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা লেখার দরকার নাই। তাহলে এখানে করে দিলাম 35 যোগ 3, 38। একই রকম এখানে 38-এর সঙ্গে আমি 2 যোগ করে দিচ্ছি, পেয়ে যাচ্ছি 40। এই যে পরিসংখ্যাটা কিন্তু মিলে গেল, দেখো 40 শেষেরটা। হ্যাঁ, এই যে ছকটা, এটাকে বলছি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। একই রকমভাবে আমাদের বলতে পারে যে বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। তো ওটা আমি দেখাচ্ছি, এই অঙ্কটা দিয়ে দেখিয়ে দিচ্ছি বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা। তাহলে একটার মধ্যে থেকে হয়ে যাবে। তাহলে কীরকমভাবে করলাম একটু বলে দিই। প্রথমটা আমাদের দেখতে হবে, মনে হিসাব করতে হবে, এই যে আমরা প্রত্যেকটা শ্রেণীর যে ঊর্ধ্ব সীমাগুলো পাচ্ছি, আমাদের প্রথমে দেখতে হবে 40-এর থেকে কম কতগুলো আছে। যেহেতু আমরা ক্ষুদ্রতম সূচক ধরেছি, তাহলে কম আমাকে দেখতে হবে 40-এর থেকে কম কতগুলো আছে। আমি দেখলাম 4টে। তারপরে 50-এর থেকে কম, 50-এর থেকে কম মানে কি 40-এর থেকে কম এটাও আছে আর এটাও আছে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল। তারপরে আছে 60-এর কম, 60-এর কমের মধ্যে কি আসছে? এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে, 3টে যোগ হয়ে গেল। 70-এর কম, 70-এর কমের মধ্যে এইটা, এটা, 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 এই 4টেই চলে আসছে। একই রকমভাবে প্রত্যেকটা আমি এরকমভাবে যোগ করে করে দেখিয়ে দিলাম যে এই যে ছকটা, এটাকে বলছি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। এবার এটা থেকেই যদি বলা যায় যে বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো, তাহলে একই রকম এখানটাতে আমি লিখে দিচ্ছি শুধু বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে লিখে দিলাম বৃহত্তম সূচক। এটা যদি হয় কিভাবে করব? বৃহত্তম সূচক, বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা কিভাবে করব? এখানে আমাকে দেখতে হবে প্রত্যেকটা শ্রেণীর যে নিম্ন সীমাটা আছে, প্রথমটা 30-এর থেকে বেশি, ওখানে কি ছিল 40-এর থেকে কম ছিল ক্ষুদ্রতম সূচকটা। এখানে বৃহত্তম সূচক আমরা যেটা যখন হিসাব করব তখন দেখতে হবে 30-এর থেকে বেশি, 30 বা 30-এর থেকে বেশি কতগুলো আছে। এখানে 30-এর থেকে বেশি কতগুলো আছে? 30 থেকে 40 4 আছে, 30-এর থেকে বেশি, তাই না?
30-এর থেকে বেশির মধ্যে এই সবগুলো চলে আসছে, যে 40-এর থেকে বড়, 50-এর থেকে বড়, 60-এর থেকে বড়, এই সবগুলো কিন্তু তখন চলে আসছে। তাহলে 30-এর থেকে বেশি কতগুলো হিসাব করতে গেলে আমাদের কিন্তু তখন সবগুলো পরিসংখ্যাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 40ই আমরা পাবো। তাহলে এখানে আমরা কি করব, তখন এই সবগুলোকে আমরা যোগ করে দেব। 4 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 8 যোগ 7 যোগ 3 যোগ 3 যোগ 2, তখন কিন্তু এই সবগুলো পরিসংখ্যাটা যোগ হয়ে যাচ্ছে। 30 বা 30-এর থেকে বেশি যদি আমরা হিসাব করি তখন কিন্তু সবগুলো পরিসংখ্যা কিন্তু একসাথে যোগ হয়ে যাচ্ছে প্রথমটা। তাহলে প্রথমটা কত হবে, যোগ করে 40ই হবে, যে সবগুলো যোগ করে আমরা 40 করেছি। একই রকম এবারে যদি আমরা বলি যে 40-এর থেকে বেশি কতগুলো আছে, 40-এর থেকে বেশি যখন হবে তখন এই 4টা বাদ হয়ে যাবে, যেহেতু 30টা বাদ হয়ে গেল তখন 30-এর থেকে বড়টা, তাহলে এখান থেকে কি হবে, শুধুমাত্র এই 4টা কিন্তু বাদ হয়ে যাবে। 4টা বাদ হয়ে গেলে যে 40 থেকে 4 যদি বাদ হয়ে যায় তাহলে কত হবে, তাহলে 36 হবে। তাহলে আমরা ওই রকমভাবেও দেখাতে পারি, বা এই 4টাকে বাদ করে এই সবগুলোকে যোগ করব, যখন আমরা এই সবগুলোকে যোগ করে আমরা লিখতে পারি যে কত হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে শুধু লেখাটা, যে 36 হলো এখানে। তারপরে 50-এর থেকে বড়, 50-এর থেকে বেশি বা 50-এর থেকে বড় কতগুলো আছে, 50-এর থেকে বেশি, তখন কি হবে, এই দুটো কিন্তু বাদ হয়ে যাবে। 50-এর থেকে বেশি যখন করলাম তখন 30-এর থেকে বেশিটা বাদ হয়ে গেল, 40-এর থেকে বেশিটা বাদ হয়ে গেল, এই দুটো। তাহলে এই দুটো যদি বাদ হয়ে যায় তখন আমরা এই দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলে এইখান থেকে বাকিটা যোগ হবে। তাহলে 36 থেকে যদি এই দুটো বাদ করে দিই আমরা, 36 থেকে যদি আমরা 6টাকে বাদ করে দিই তাহলে কি হবে, 30 হয়ে যাচ্ছে কিন্তু এখানে। তাহলে এরকমভাবেও লিখতে পারি, বা আমরা কি করতে পারি, এই পর্যন্ত বাদ দিয়ে বাকি সবগুলোকে যোগ চিহ্ন দিয়েও দেখাতে পারি। এরকমভাবে বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা কিন্তু তৈরি করতে পারবা নিজেরা এরকমভাবে। এরপরটা কি হবে, 60-এর থেকে বেশি, 60-এর থেকে বেশি কি করতে হবে, তখন এইগুলো বাদ হয়ে যাবে, অর্থাৎ এই তিনটে তখন কিন্তু বাদ হয়ে গেল। এটা 3 ছিল, 33। তাহলে এরকমভাবে এইটা বাদ হয়ে গেল। এরপরে যখন 70-এর থেকে আমরা বেশি বার করব তখন এটা বাদ হয়ে গেল, 80-র থেকে বেশি তখন এটা বাদ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা যখন করব তখন তার আগের সংখ্যাটা অবধি কিন্তু বাদ হয়ে গিয়ে যেটা পড়ে থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে। এটাকেই বলছে কি, বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে দুভাবে আসতে পারে, একটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, আর একটা হচ্ছে বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে তোমরা প্রথম যে অধ্যায়টা আছে রাশিবিজ্ঞানের, সেখানে আছে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে তাহলে প্রথমে শ্রেণীসীমা করব, তারপরে ট্যালিমার্ক, তারপরে পরিসংখ্যা, তারপরে যেটা দিবে যে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বা বৃহত্তম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা বলবে সেটা আমাদেরকে বার করতে হবে। নেক্সট চলে আসছি পরিসংখ্যা বিভাজন ছকেরই আমাদেরকে গ্রাফ পেপারে হয় আয়তলেখ আঁকতে বলবে বা বহুভুজ আঁকতে বলবে। তাহলে কিভাবে তখন আমরা করব, তো সেটা এবার দেখাই। একটা অঙ্ক দিয়ে দেখাই। দৈনিক লাভ দোকানের সংখ্যা, শূন্য থেকে 50, 50 থেকে 100,
100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250। পরিসংখ্যা, দোকানের সংখ্যা, পরিসংখ্যা 8, 15, 10, 12, 5। এই একটা ছক দিয়েছে, এই ছকটা দিয়ে বলছে ওপরের তত্ত্বের আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে এখানে এরকম ছক দিয়ে আমাদেরকে দুটো জিনিস করতে বলবে, একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন করতে বলবে, অথবা যে বহুভুজ আঁকতে বলবে, বহুভুজ অঙ্কন। দুটোই কিন্তু আমাদের গ্রাফ পেপারের মধ্যে করতে হবে। তো গ্রাফ পেপারের মধ্যে দুটো জিনিসই করতে হবে। তো করার আগে আমাদেরকে একটা ছক করে নিতে হবে যে কিভাবে আঁকবো। আঁকার জন্য প্রথমে একটা খাতাতে ছক করে নিতে হবে, সেটা আমি প্রথমে দেখাই যে কিভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে শ্রেণী, তারপরে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তারপরেরটা হচ্ছে পরিসংখ্যা। ছোট করে করি, গ্রাফ আঁকতে হবে। প্রথম শ্রেণী কি বলেছে? 0 থেকে 50। পরিসংখ্যা হচ্ছে 8। 50 থেকে 100, পরিসংখ্যা 15। 100 থেকে 150, পরিসংখ্যা 10। 150 থেকে 200, পরিসংখ্যা 12। 200 থেকে 250, পরিসংখ্যা হচ্ছে 5। শ্রেণী দৈর্ঘ্য কত? অর্থাৎ এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা এই দুটোর মধ্যে অন্তর কত? প্রত্যেকটার 50 হচ্ছে, এরও 50। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটা কি আছে? সমান আছে। এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু সমান। এইবার এটা থেকে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আমি প্রথমে বোর্ডে দেখাই, তো তোমরা এটা গ্রাফ পেপারে করবে। তাহলে এই এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিসংখ্যা। এক্স অক্ষ বরাবর শ্রেণী নির্দেশ করছে এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু পরিসংখ্যা নির্দেশ করছে। তো এখন আমাদের কি আছে? 0 থেকে 50। তাহলে 0 থেকে 50 এই এক্স অক্ষ বরাবর আমাকে প্রথমে 0 থেকে 50 এই যে অঞ্চলটা আছে এটাকে আমাকে ঠিক করতে হবে। তো এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা এক ঘর, এক্স অক্ষ বরাবর যে ছোট ছোট দাগগুলো আছে গ্রাফের, যে আমরা এখানে এর আগে যখন আমরা লেখচিত্র আঁকছিলাম তখন কি বলেছিলাম? যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি ঘরকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক ঘর মানে 1, ওয়াই অক্ষ বরাবরও কিন্তু এক ঘর মানে 1 আমরা ধরেছিলাম। তো এখানে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় বড় আছে, অর্থাৎ 0 থেকে 50, তাহলে এখানে এক ঘর মানে 1 যদি ধরি তাহলে আমরা ছবিটা আঁকতে পারবো না। একটা পাতার মধ্যে গ্রাফ পেপারের মধ্যে আঁকা কিন্তু সম্ভব হবে না তখন। তাহলে সেটা সুবিধার জন্য আমরা কি করব? এক ঘর সমান সমান এক্স অক্ষ বরাবর আমি 10 ধরে নিচ্ছি। তাহলে কি হবে?
5টা ঘর মানে হচ্ছে 50, আবার 5টা ঘর মানে 100, এরকমভাবে আমি তখন করতে পারবো। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর মানে আমি 10 ধরলাম। তাহলে এখানে আমাকে লিখে নিতে হবে যে ধরি এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান 10, আর ওয়াই অক্ষ বরাবর এই যে ওয়াই অক্ষটা যেহেতু পরিসংখ্যাটার দেখছি মানগুলো ছোট ছোট মান আছে 8, 15, 10, 12, 5, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর এক ঘর মানে আমি একই ধরতে পারি। ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান সমান কিন্তু একই আমি তখন ধরলাম। এটা আমার সুবিধা মতো করতে পারি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যারি করবে। যদি শ্রেণীটার মানটা খুব ছোট ছোট থাকে, অর্থাৎ এখানে যদি 0 থেকে 10, 10 থেকে 20 এরকম যদি মান থাকে, তখন আমরা কি এক ঘর সমান সমান একই ধরে নেব, এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান এক ধরবো। আর কোনো সময়তে দেখা গেল পরিসংখ্যাগুলো অনেক বড় বড় আছে, 100, 120, 130 এরকম আছে, তখন আমরা এক ঘর সমান সমান যদি এক ধরি তাহলে কিন্তু আমরা ছবিটা আঁটাতে পারবো না, একই পাতার মধ্যে করতে পারবো না। সেক্ষেত্রে তখন কিন্তু আমরা সুবিধা মতো ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান সমান 10 ধরতে পারি, 20 ধরতে পারি, সেটা নিজের ইচ্ছা মতো কিন্তু আমাকে অঙ্কটা দেখে বিবেচনা করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমি ধরলাম কি যে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান আমি কত ধরেছি, আমি 10 ধরে নিলাম সুবিধার জন্য। তাহলে এখানে 5টা ঘর, তাহলে প্রথমে 0 দিয়ে শুরু হলো, 5 নম্বর এটা হচ্ছে 50 পেলাম, তারপরে আবার 5টা ঘর 100, তারপরে 150, 200, 250, 250 অবধি আছে এখানে। তাহলে এবার আমরা এইদিকে বিন্দুগুলো করছি, নির্দেশ করছি। তাহলে প্রথমটার পরিসংখ্যা কত আছে, 8 আছে। তাহলে এই দিকে আমি দেখে নিচ্ছি, গ্রাফ পেপারে করলে সুবিধা হবে। এইটা 8 আমি ধরলাম, 15, 9, 10, 11, 12, 13, 14, 15, 10, এটা 10, 12, 5। তো এবার আমি আয়তলেখ আঁকবো। প্রথম কি বলেছে, 0 থেকে 50-এর মধ্যে হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 8। তাহলে 0 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যা 8, তাহলে এইখান থেকে স্কেল দিয়ে 0 থেকে 50 এরকম দাগ টানলাম। তারপরে 50 থেকে 100-র মধ্যে পরিসংখ্যা কত বলেছে, 15 বলেছে। তাহলে 50 থেকে 100-র মধ্যে পরিসংখ্যা হচ্ছে 15, টানলাম। তারপরে 100 থেকে 150-এর মধ্যে হচ্ছে 10, 100 থেকে 150-এর মধ্যে হচ্ছে 10, 150 থেকে 200-র মধ্যে হচ্ছে 12, 200 থেকে 250-এর মধ্যে হচ্ছে 5। এই যে আয়তলেখ, প্রত্যেকটা কি হচ্ছে এরকম আয়তলেখ, আয়তক্ষেত্র হচ্ছে এক একটা, এটাই অঙ্কন করতে বলেছি। এটাকে এবার তাহলে ওই যে পরিসংখ্যা যে বিভাজন ছকটা দিয়েছে এটা থেকে আমাদের কি বললো, আয়তলেখ অঙ্কন করতে বললো। তাহলে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদেরকে প্রথমে এরকমভাবে আঁকতে হবে যে ছকটা করে নিলাম, শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যা, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য যেহেতু সমান আছে, তাহলে আয়তক্ষেত্রগুলো কিন্তু প্রত্যেকটা সমান মাপের হবে, প্রত্যেকটা সমান মাপের কিন্তু এখানে আয়তক্ষেত্র হবে। তাহলে প্রথমে 0 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যা 8 ছিল। তাহলে আমার সুবিধার জন্য আমি করেছিলাম যে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান আমি 10 ধরেছিলাম, যেহেতু শ্রেণীটা বড় বড় আছে, 0 থেকে 50, 50 থেকে 100, 50 50 করে আছে, তাহলে এক ঘর সমান সমান যদি আমি 1 ধরতাম তাহলে আমাদের অঙ্ক করতে কিন্তু অসুবিধা হতো। সেটা সুবিধার জন্য সেটা এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা রকম হবে। অঙ্ক দেখে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমি এক্স অক্ষ বরাবর কত ধরবো, ওয়াই অক্ষ বরাবর কত ধরবো। কিন্তু তাহলে এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এক ঘর মানে আমি 10 ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর মানে কিন্তু একই ধরেছি। পরিসংখ্যাটা যেহেতু ছোট আছে সেই জন্য ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান সমান একই ধরেছি। এই করার পরে
আমরা এখানে গ্রাফের মধ্যে এই ছবিটা করব, গ্রাফ পেপারের মধ্যে এই ছবিটা করব। তো আমি একটা তোমাদের জন্য গ্রাফ পেপারের মধ্যে ছবি এনে দেখাচ্ছি যে কীরকমভাবে আমি ছবিটা করেছি এটা। তাহলে প্রত্যেকে দেখো গ্রাফ পেপারটা যে কীরকম দেখতে হবে। দেখবে প্রত্যেকে গ্রাফ পেপারটা। এই যে তোমাদের জন্য এটা ছবি আমি দেখাচ্ছি গ্রাফ পেপারের মধ্যে, যেটা আমি বোর্ডে আঁকলাম সেটাই কিন্তু তোমাদেরকে গ্রাফ পেপারের মধ্যে আঁকতে হবে। তো গ্রাফ পেপারে দেখতে পাচ্ছ যে এই দিকটা হচ্ছে আমি করেছি এই যে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই বরাবর শ্রেণীটাকে নির্দেশ করেছি এবং এই বরাবর পরিসংখ্যাটাকে নির্দেশ করেছি। আমি লিখে দিয়েছি এখানে যে ধরি এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান সমান 10 এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর মানে হচ্ছে 1, আমি ধরে নিয়েছি এখানে সুবিধার জন্য, যেটা তোমাদেরকে বললাম। এইবার প্রথমটা আছে 0 থেকে 50। তাহলে দেখো যে তোমরা যে এই 5 নম্বর ঘরটাতে 50 পাবো, 1 ঘর মানে যদি আমি 10 ধরি তাহলে প্রথমটা 10, 20, 30, 40, 50, 5 নম্বর ঘরটাতে কিন্তু আমি 50 পাবো। একই রকম তারপরে 10 নম্বর ঘরটাতে আমি 100 পাবো, তারপরে 15 নম্বর ঘরটাতে আমি 150 পাবো, তারপরে 20 নম্বর ঘরটাতে আমি 200 পাবো, আর 25 নম্বর ঘরটাতে কিন্তু আমি 250 পাবো কিন্তু। তাহলে এইরকমভাবে যদি ধরি তাহলে এক পাতার মধ্যে কিন্তু আমাদের ছবিটা কিন্তু এঁটে যাবে এখানে। একই রকম ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি 1 ঘর সমান সমান 1 ধরেছি, সেই জন্য 5, 8, 10, 12, 15 এগুলো কিন্তু ইন্ডিকেট করা আছে। তাহলে 0 থেকে 50-এর মধ্যে এই যে আয়তক্ষেত্র যেটা এঁকেছি তার মাথাটা দেখো ঠিক 8 অবধি আছে, যেহেতু পরিসংখ্যাটা 8 ছিল। তারপরে 50 থেকে 100-র মধ্যে যে আয়তলেখ্যটা আঁকা হয়েছে আয়তক্ষেত্রটা, তার মাথাটা ঠিক 15 দাগের অবধি গেছে, যেহেতু পরিসংখ্যাটা 15 ছিল। 100 থেকে 150-এর মধ্যে যেটা আঁকা হয়েছে তার মাথাটা কিন্তু ঠিক 10 অবধি গেছে, যেহেতু পরিসংখ্যাটা 10 ছিল। এরকমভাবে প্রত্যেকটার পরিসংখ্যা যতদূর গেছে আয়তক্ষেত্র কিন্তু মাথাটাও কিন্তু ঠিক তত অবধি গেছে। এরকমভাবে ছবিটা কিন্তু তোমাদেরকে পরীক্ষার সময় আঁকতে হবে প্রশ্নেতে। বুঝতে পেরেছো প্রত্যেকে? একটু দেখে নাও। এটাই আমি বোর্ডে এঁকেছিলাম, তোমাদেরকে গ্রাফ পেপারে আঁকতে হবে। গ্রাফ পেপারে এরকমভাবে এঁকে দেখাতে হবে। দেখার পরে আয়তক্ষেত্রটাকে আমরা একটু আয়তক্ষেত্রগুলোকে ভালো লাগার জন্য একটু শ্যাডো করে দিয়েছি। আচ্ছা, এটা গেল আয়তলেখ অঙ্কন। এইবার আরেকটা দিতে পারে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বহুভুজ অঙ্কন আছে, বহুভুজ। তো সেটা কীরকমভাবে করব? বহুভুজ আঁকার জন্য আমি একটা অঙ্ক দেখাই, অঙ্ক দেখিয়ে করলে সুবিধা হবে। আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। 6 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেটা দেখি। 6 নম্বর অঙ্কটা, এটারও গ্রাফ হবে, আমি গ্রাফ দেখাবো তোমাদেরকে। 6টা কি বলেছে? নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী, পরিসংখ্যা, 0 থেকে 5, পরিসংখ্যা হচ্ছে 4, 5 থেকে 10, পরিসংখ্যা 10, 10 থেকে 15, পরিসংখ্যা 24, 15 থেকে 20, 12, 20 থেকে 25, 20, 25 থেকে 30, 8। এটা প্রশ্নে বলে দিয়েছে পরিসংখ্যা বিভাজন, একটা ছক দিয়েছে। এখান থেকে বলেছে যে পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। পরিসংখ্যা বহুভুজ, তাহলে ওটা ছিল আয়তলেখ অঙ্কন, এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। দুটো আছে,
যে একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন, একটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন, দুটোই শিখতে হবে। তাহলে এর আগেরটা ছিল আয়তলেখ অঙ্কনটা শিখালাম, এবারে বহুভুজ আঁকাটা কিভাবে আঁকতে হবে সেটা দেখে নিই। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ছক করতে হবে। প্রথমে শ্রেণী, এখানে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে মধ্যমান। মধ্যমান পরিসংখ্যা, শ্রেণী প্রথমে কি ছিল 0 থেকে 5, পরিসংখ্যা ছিল 4, 5 থেকে 10 পরিসংখ্যা 10, 10 থেকে 15 পরিসংখ্যা 24, 15 থেকে 20 পরিসংখ্যা 12, 20 থেকে 25 পরিসংখ্যা 20 এবং শেষেরটা হচ্ছে 25 থেকে 30 পরিসংখ্যা হচ্ছে 8। আমাদেরকে মধ্যমানটা বের করতে হবে। মধ্যমানটা কিভাবে বের করব? এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটার প্রত্যেকটা শ্রেণী আমি বলেছিলাম যে প্রথমটাকে আমরা বলবো যে নিম্নসীমা এবং শেষেরটাকে বলবো কি ঊর্ধ্বসীমা। তাহলে এখানে 0 থেকে 5 এই যে শ্রেণীটা আছে, 0 থেকে 5 এই শ্রেণীটার প্রথম এই শূন্যটাকে বলবো কি আমরা নিম্নসীমা, আর এই 5টাকে বলবো কি ঊর্ধ্বসীমা। শ্রেণী দৈর্ঘ্য আমরা কেমন করে বার করছিলাম? এই দুটোর মধ্যে যে বিয়োগফল বা অন্তর সেটাকে আমরা বলছিলাম কি শ্রেণীর দৈর্ঘ্য আমরা বলছিলাম। তো এখানে 5 থেকে 0 মানে 5 ছিল। এবার মধ্যমান বের করব কিভাবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে মধ্যমান। তাহলে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে যে ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2। তাহলে এক্ষেত্রে কি হবে? 0 যোগ 5 বাই 2। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। এখানে হবে 2.5। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বার করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? 2.5। পরেরটার কি হবে? 5 যোগ 10 15, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5। 10 যোগ 15 25, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। 15 যোগ 20 35, 2 দিয়ে ভাগ করলে 17.5। 20 যোগ 25 45, 2 দিয়ে ভাগ করলে 22.5। 25 যোগ 30 55, 2 দিয়ে ভাগ করলে 27.5। তাহলে এরকমভাবে কিন্তু মধ্যমানটা বার করতে হবে, যে নিম্নসীমা ঊর্ধ্বসীমা দুটোকে যোগ করেছি 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো এটাকেই বলছি কিন্তু মধ্যমান, এটাকে মধ্যমান। তাহলে মধ্যমান বের করার এটা হচ্ছে সূত্র, নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা বাই 2। এইবারে আমরা গ্রাফ পেপারের মধ্যে কিভাবে বহুভুজটা আঁকবো দেখাই। প্রথমে বোর্ডে আঁকি, তারপরে গ্রাফ পেপারের মধ্যে দেখাচ্ছি। এখানে বহুভুজ আঁকতে গেলে এক্স অক্ষ বরাবর হচ্ছে মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিসংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে 0। তাহলে প্রথম মধ্যমানগুলো আমাকে চিহ্নিত করতে হবে। প্রথম আছে কত? 2.5, 7.5, 12.5, 17.5, 22.5 এবং 27.5। এটা এই বিন্দুগুলোকে প্রথমে আমাদের গ্রাফ পেপারের মধ্যে চিহ্নিত করতে হবে। এটা করার জন্য এক্স অক্ষ বরাবর কত ধরবো, ওয়াই অক্ষ বরাবর কত ধরবো সেটা আমাকে দেখে নিতে হবে। তো এখানে সুবিধার জন্য আমি করব কি, যে এক্স অক্ষ বরাবর প্রথমে লিখে নিলাম যে ধরি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান 5 আমি ধরলাম। এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান 5, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান সমান আমি একই ধরছি সুবিধার জন্য।
তাহলে 2 নম্বর যে ঘরটা সেটা আমি 2.5 পাবো। এক্স অক্ষ বরাবর 4 ঘর মানে যদি আমি 5 ধরি, তাহলে এই যে 2 নম্বর ঘর সেটাতে আমি কি পাবো? 2.5 পাবো। এরপরে প্রত্যেকটা 4 নম্বর ঘরে যখন আমি যাব তখন কিন্তু 5 করে আমি থাকবে, বেড়ে যাবে। তখন এখানে যদি 4 নম্বর পরের 1 2 3 4 এই 4 নম্বর ঘরটাতে আমি পাবো কত? 7.5। তারপরে আবার 1 2 3 4 এখানে আমি পাবো কত? 12.5। 1 2 3 4 এখানে পাবো 17.5। 1 2 3 4 এটা পাবো কত? 22.5। 1 2 3 4 এটা পাবো 27.5। পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে একটা বেশি আমাদেরকে নিতে হবে, ওপরের দিকেও বেশি নিতে হবে, সামনের দিকে এবং পরের দিকেও একটা বেশি নিতে হবে। তাহলে পরেরটা হচ্ছে আবার 1 2 3 4 এটা পাবো 32.5। একই রকম এই দিকে যদি আমি 4 ঘর এগোই 1 2 3 4 তাহলে এই দিকে পাবো কত? -2.5 এটা পেলাম। এক ঘর সামনের দিকেও এগিয়ে রাখতে হবে, এক ঘর পরের দিকেও এগিয়ে রাখতে হবে পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে। তাহলে সুবিধার জন্য এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান 5 ধরলাম। তাহলে 2 নম্বর ঘরটা পাচ্ছি আমি 2.5। এইবার প্রত্যেকটা 4 নম্বর ঘরে কিন্তু 5 করে বেড়ে যাচ্ছে। তখন এটা কিন্তু অঙ্ক দেখে আমাদেরকে হিসাব করে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর কত ঘর সমান সমান কত ধরবো, ওয়াই অক্ষ বরাবর কত ঘর সমান সমান কত ধরবো। এইবার এটার যদি আমি ছবি আঁকি তাহলে প্রথমটা কি বলেছিল? 0 থেকে 5 মধ্যমান যখন 2.5 পরিসংখ্যা কত ছিল? 4 ছিল। তাহলে 2.5-এ পরিসংখ্যা হচ্ছে 4। এদিকটা আমি দেখে নিই 1 2 3 4 এখানে। তাহলে এই বরাবর একটা বিন্দু আমি নির্দেশ করলাম। তারপরটা কত আছে? 7.5-এ কত ছিল? 10 ধরলাম, এটা 10। তাহলে 7.5-এ হচ্ছে 10। তারপরে 12.5-এ হচ্ছে 24। 12.5-এ হচ্ছে 24। তারপরে 17.5-এ হচ্ছে 12। তারপরে 22.5-এ হচ্ছে 20। 22.5-এ হচ্ছে 20। তারপরে 27.5-এ হচ্ছে 8। 27.5-এ হচ্ছে 8 এইটা। এরকম তাহলে আমরা বহুভুজটা এবার আঁকবো। প্রথমে আমি এক ঘর আগিয়ে নিয়েছিলাম, তাহলে এখান থেকে শুরু করব। দাগটা স্কেল দিয়ে দাগ টানতে হবে। এখান থেকে প্রথমে এই বরাবর দাগ, তারপরে এই বরাবর প্রত্যেকটা বিন্দুকে একটার সঙ্গে একটা যুক্ত করতে হবে। এবং শেষেরটা 32.5-এ 0, যেহেতু আগের এবং পরের কোনো পরিসংখ্যা নয় সেজন্য 0 থেকে শুরু করতে হবে। 0-ই ধরলাম যে -2.5-এ পরিসংখ্যা 0 ছিল এবং 32.5-এও কিন্তু পরিসংখ্যাটা 0 ধরে নিয়ে এখান থেকে আমরা দাগটা টানলাম। এই বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ এবং এটার নাম দিলাম পি এবং কিউ। তাহলে এই যে বহুভুজটা আঁকতে বলেছিল, বহুভুজটার নাম কি? পি এ বি সি ডি ই এফ এবং কিউ। এই যে বহুভুজটা, এই পরিসংখ্যা বহুভুজটা এখানে কিন্তু আঁকলাম। তো এটা আমি বোর্ডে দেখালাম। এবার এটা গ্রাফ পেপারের মধ্যে আঁকতে হবে। তো গ্রাফ পেপারে আঁকলে কেমন দেখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা আমি এঁকে নিয়ে এসেছি গ্রাফ পেপারে, তো তোমরা দেখে নাও। গ্রাফ পেপারের মধ্যে আঁকলে কিন্তু এটা এই রকম দেখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান 5 এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান সমান 1। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটাকে আমাদের লিখে নিতে হবে। এটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে। এখানে মধ্যমানটা 2.5, 7.5, 12.5, 17.5, 22.5, 27.5 এবং 32.5। তাহলে এই দিকটা মধ্যমান এবং ওপরের দিকটা কিন্তু পরিসংখ্যা ইন্ডিকেট করছে। তাহলে প্রথমটা এখানে ছিল, প্রথমটার ক্ষেত্রে ছিল হচ্ছে 4, তারপরেরটা ছিল হচ্ছে 10, তারপরেরটা 24, তারপরেরটা 12, তারপরে 20, তারপরে 8। আমি এ বি সি ডি ই এফ নাম দিয়ে দিয়েছি এবং -2.5-এ 0 পরিসংখ্যা ছিল, দেওয়া ছিল না, এবং 32.5-এও পরিসংখ্যাটা 0 হবে। এই জন্য এখান থেকে শুরু করতে হবে পি এ বি সি ই এফ এবং কিউ।
এটাই হচ্ছে পরিসংখ্যা বহুভুজটা। তাহলে এরকমভাবে কিন্তু পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তাহলে এইখানকার মধ্যে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন এবং একটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তোমাদেরকে এই দুটোই তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যে আয়তলেখ অঙ্কন এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তাহলে এবারে মোটামুটিভাবে এই চ্যাপ্টারটা হয়ে গেল। প্রথমে হচ্ছে প্রথম যে ভাগটা ছিল সেখানে ছিল যে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করা। তাহলে তোমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে শিখলে। প্রথমে কাঁচা তত্ত্বগুলো দেওয়া ছিল, সেটাকে ছকের মাধ্যমে সাজিয়ে যেটা করলাম পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করলাম। এবং দ্বিতীয় যে ধাপটা ছিল, দ্বিতীয় যে পার্টটা ছিল, সেখানে কি হতো, এই পরিসংখ্যা বিভাজন যে ছক যেটা করলাম এটারই আমাদের হয় আয়তলেখ আঁকতে বলবে অথবা পরিসংখ্যা বহুভুজ আঁকতে বলবে। তো তোমরা এটাও শিখলে। এই জিনিসটা কিন্তু গ্রাফ পেপারের মধ্যে করতে হবে। তোমাদেরকে গ্রাফ পেপারের মধ্যে আমি এঁকে দেখালাম যে কীরকম দেখতে হবে। তোমরা বাড়িতে নিজেরা এবার অঙ্কগুলো চেষ্টা করবে, আশা করি তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে আর ক্লাসগুলো অবশ্যই ফলো করবে।